এই যে শাহাদাত হোসেন নামে একজন লিখেছেন যে 5 বছর পর ইলেকশন চাই। তো এই যে শাহাদাত হোসেনের মতো যারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চাচ্ছেন, এটা তারা জেনে হোক বুঝে হোক বা না বুঝে হোক, এটা যে কত বড় ভয়ঙ্কর, এই বিষয়টা কিন্তু জনগণকে আমাদেরকে বোঝাতে হবে। তো আমি আজকে সংক্ষেপে একটু এই বিষয়টা নিয়ে একটু দুটো কথা বলতে চাই, যে কেন 5 বছর পরে ইলেকশন হলে বা কেন ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখলে আমাদের দেশের যে 12টা বাজবে, এটা আমি একটু ব্যাখ্যা করি সংক্ষেপে দর্শকদের জন্য। হুম। একটা অগণতান্ত্রিক ভাবে একটা সরকার, আপনি বলতে পারেন যে হ্যাঁ তাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার, তাদের একটা ম্যান্ডেট আছে জনগণের, কিন্তু তারা হুম। কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার নয়। তো এখন একটা অগণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসে থাকে, মানে অনির্বাচিত সরকার, মানে যারা জনগণের ভোটে আসেনি, সেটা ডক্টর ইউনূস হোক আর যেই হোক, তারা কিন্তু অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবে না। কিরকম সমস্যা? ধরেন এই যে একটা, তারা যে একটা বিনিয়োগের জন্য একটা যে একটা সেমিনার করলো, আশিক চৌধুরী সেখানে একটা খুব বড় প্রেজেন্টেশন দিল। আপনি হুম। দেখেছেন যে কি ধরনের পিআর তারা করেছে, ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে, যে ইংরেজিতে এত চমৎকার একটা প্রেজেন্টেশন আশিক চৌধুরী তিনি করলেন। কিন্তু কথা হচ্ছে যে কেন তাকে এই পিআর করতে হচ্ছে? এই পিআর তো করতে হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসকরা হুম। সিআরআই এর মতো একটা এজেন্সি দিয়ে তারা এই ধরনের মানে প্রোপাগান্ডা করতো। এখন ডক্টর ইউনূসকে কেন ওই ধরনের প্রোপাগান্ডা করতে হচ্ছে? কারণ তিনি জানেন যে তিনি জনগণের ভোটে ক্ষমতায় বসেননি, অতএব তাকে যদি ক্ষমতাটাকে আরো প্রলং করতে হয়, তাহলে এই ধরনের স্ট্যান্ডবাজি তাকে করতে হবে। কি ধরনের স্ট্যান্ডবাজি? যে আশিক একটা এরকম আহ একটা সুন্দর একটা প্রেজেন্টেশন করলো, এটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে। ডক্টর ইউনূসকে 5 বছর চাই, এরকম একটা আহ রব তুলতে হবে, হই হই রই রই একটা তুলতে হবে। সেটা কিন্তু তারা খুব চমৎকার ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন তুলছে ইদানিং। এখন এতে সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যে তিনি যে বিনিয়োগ সম্মেলন করলেন সেখানে মাত্র 3,100 কোটি টাকা বিনিয়োগ করার একটা প্রতিশ্রুতি এসেছে। আপনি চিন্তা করেন, এটা কোনো অ্যামাউন্ট? বাংলাদেশের মতো একটা বাজারে 3,100 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। তারপরেও দেখেন না, ওইখান থেকে প্রতিশ্রুতির কয়টা বাস্তবায়ন হবে? কয়জন বিনিয়োগ করবে? কেউ করবে না। কারণ জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কোনো বিদেশি রাষ্ট্র কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবে না, এটাই বাস্তবতা। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, ডক্টর ইউনূস আসার পরে তো আমাদের জিনিসপত্রের দাম কমেছে, নিত্য পণ্যের দাম অনেক কমেছে, তাহলে এই জন্য 5 বছর দরকার। তাদেরকেও বলতে চাই যে জিনিসপত্রের দাম যতটুকু কমেছিল, আপনি এখন বাজারে যান, এখন কোন সবজির দাম কিন্তু 70 টাকার নিচে না। প্রত্যেকটি জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে, আরো বাড়বে আগামী দিনগুলোতে। এবং আপনি দেখেছেন, তারা প্রথমে যখন ক্ষমতায় বসলো ডক্টর ইউনূসের সরকার, তারা বলেছিল যে আমরা হাসিনার মতো টাকা ছাপাবো না। তারা কিন্তু টাকা ছাপাতে বাধ্য হয়েছে। তো এই যে টাকা ছাপাচ্ছে, যখন যখন আপনি অতিরিক্ত টাকা ছাপাবেন, তখন কিন্তু এটা ইনফ্লেশন, এটা কিন্তু হবেই, যেটা হচ্ছে, যেটার ইম্প্যাক্ট আপনি এখন পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি আরো দীর্ঘমেয়াদে এই সরকারটাকে ক্ষমতায় রাখতে চান, তাহলে কিন্তু আপনি বিদেশি বিনিয়োগ যেভাবে বাধাগ্রস্ত হবে, জিনিসপত্রের দামও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছেন তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে এটা বাধা হবে, কারণ বিদেশি রাষ্ট্রগুলো কিন্তু অলওয়েজ চায় যে একটা স্টেবল একটা সরকার থাকুক, যাদের একটা মানে স্টেবিলিটি থাকবে। এখন তো তারা জানে না যে এই সরকার কয় বছর ক্ষমতা থাকবে, 1 বছর 2 বছর না 5 বছর, অন্য। তো তারা কেন হুম। এই সরকারের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যাবে? তো সে কারণেই কিন্তু তারা বারে বার বলছে যে আমরা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার চাই, যারা অন্তত 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। তো এই জন্যই কিন্তু আসলে একটা জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার প্রয়োজন। তাই যারা জেনে বা বুঝে বা না বুঝে ওই বলছেন যে আমাদের ডক্টর ইউনূসকে দরকার বা তার মতো একটা ক্যারিসমেটিক লিডার দরকার, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কারণ ডক্টর ইউনূস যদি এতই ক্যারিসমেটিক হতেন, এতই তিনি যদি রাজনৈতিক মানে হিসাব নিকাশ বুঝতেন, তাহলে তো তিনি আজ থেকে ওই যে ফখরুদ্দিন মইনুদ্দিন আমলে তিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। ওই দল করতে গিয়ে তো তিনি তার ওই প্রকল্প মাঠে মারা খেয়েছিল। 2 সপ্তাহ পরেই তাকে বুঝতে হয়েছে যে না, আমি দল করে কিছু করতে পারবো না, তাকে সরে যেতে হয়েছিল। এখন তিনি আবার একটা সেকেন্ড ইনিংস করার চেষ্টা করছেন এই ছাত্রদের দলকে দিয়ে, এনসিপি কে দিয়ে। এটাও কিন্তু ইতিমধ্যে মাঠে মারা খেয়েছে, আপনি দেখেছেন যে এনসিপির প্রতি হুম। মানুষের মনের মধ্যে একটা বিরক্তির উদ্রেক হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু জানেন যে তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু কিছুই হবে না। তিনি যেটা এর আগেও করতে চেয়েছেন ব্যর্থ হয়েছেন, এখনো করতে যাচ্ছেন, এখনো ছাত্রদের দলকে দিয়ে। এটাও কিন্তু অলরেডি জনগণের কাছে এই ছাত্রদের দলটা একটা ঘৃণিত দলে পরিণত হয়েছে নানা কারণে। আবার হুম। যারা বলছে ডক্টর ইউনূসের অনেক বড় একটা ক্যারিশমা আছে, তিনি খুব ক্যারিশমেটিক একটা লিডার, তো তাদেরকে আমি উইথ ডিউ রেসপেক্ট প্রশ্ন করতে চাই, কি এমন ক্যারিশমা তার আছে? তিনি যে কাতারে গেলেন, কাতারে গিয়ে তিনি কি কাতারের আমিরের সাথে দেখা করতে পেরেছেন? পারেন নাই। লাস্টে কি করতে হয়েছে? কাতারের আমিরের মায়ের সাথে তাকে সাক্ষাৎ করে লোকজনকে দেখাইতে হয়েছে যে দেখো, আমি গেছি, আমার সাথে কাতারের আমিরের মা দেখা করেছে। তো আজকে ডক্টর ইউনূসের অবস্থা ওই জায়গায় চলে গিয়েছে। আপনি চিন্তা করেন যে তিনি কাতারের মতো একটা দেশে গিয়ে কাতারের আমিরের তিনি সাক্ষাৎ পান নাই, তাকে বাধ্য হয়ে
ওই কাতারের আমিরের মায়ের সাথে একটা লোক দেখানো আয়োজন করতে হয়। অর্থাৎ তার অবস্থা এখন ওই হাসিনার মতো হয়ে গেছে। হাসিনা যেমন একটা ওই বাইডেনের সাথে সেলফি তুলে অনেক কিছু প্রচার করতো, ডক্টর ইউনূসকে এখন বিভিন্ন দেশের বাইরে গিয়ে গিয়ে দেখাতে হচ্ছে যে আমার সাথে ইন্টারন্যাশনাল গ্রুপের একটা ভালো কানেকশন আছে, তারা আমাকে সমর্থন করে, অতএব তোমরা আমাকে 5 বছর রাখো। এই নেগেটিভ তিনি করার চেষ্টা করছেন, বা তাকে ঘিরে যে লোকগুলো স্বার্থান্বেষী গ্রুপটা আছে তারা করার চেষ্টা করছে, কারণ তারা জানে যে ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে পারলে তাদের ধান্দা কিন্তু খুব ভালো মতোই চলবে, যেটা গত 8 মাস ধরে চলছে। নানা ধরনের দুর্নীতির খবর তো ইতিমধ্যে আসতেছে যে কারা এই ডক্টর হুম, ইউনূসকে ক্ষমতায় রেখে শত শত কোটি টাকা বানাচ্ছে। তো তারা চাচ্ছে যে আরো দীর্ঘমেয়াদে তিনি থাকবে, আরো দীর্ঘমেয়াদে তারা পয়সা বানাবে। আর ডক্টর ইউনূসও দেখতে পাচ্ছেন যে তারও তো মানে মোটামুটি ভালোই তো ক্ষমতায় আসা বসে পড়ে, তো তারও তো মানে অনেক ধরনের সুযোগ সুবিধা তিনি পেয়েছেন। তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব মামলা ভ্যানিশ হয়ে গেল। তার গ্রামীণকে তিনি করমুক্ত সুবিধা দিয়ে দিলেন 5 বছরের জন্য। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাগিয়ে নিলেন। অর্থাৎ তার ব্যক্তিগত যে সুযোগ সুবিধাগুলো ক্ষমতায় বসে নেওয়ার, তিনি তো নিয়েছেন। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে তিনি তো একটা ওই যে আমরা বলি যে এনজিও গ্রাম সরকার, এনজিও গ্রামীণের লোকজন, তার ভাই ব্রাদার যারা পরিচিত লোকজন আছে, যাদের কোনো যোগ্যতাই নেই, অথর্ব লোকজন, তাদেরকে তিনি বসিয়ে রেখেছেন ক্যাবিনেটে। যাদেরকে তিনি চিনেন জানেন, যাদের সাথে তিনি চলেছেন, তাদেরকে দিয়ে তিনি একটা যেমন খুশি তেমন একটা ক্যাবিনেট বানিয়েছেন। অর্থাৎ আত্মীয়করণ। আমরা যে শেখ হাসিনাকে এত গালাগালি করতাম আগে, কেন? যে শেখ হাসিনা তিনি ওই তার গোপালগঞ্জের লোক ছাড়া কিছু বুঝতেন না, তিনি গোপালগঞ্জের মানুষজন দিয়ে তিনি তার ক্যাবিনেট সাজিয়ে ফেলতেন। ডক্টর ইউনূসের সাথে হাসিনার পার্থক্য কোথায়? ডক্টর ইউনূস একই কাজ করেছেন, তিনি গ্রামীণের লোকজন, তিনি চট্টগ্রামের লোকজন দিয়ে তিনি ভরিয়ে ফেলেছেন তার ক্যাবিনেট। অতএব আত্মীয়করণের যদি আপনি কম্পিটিশন করেন যে হাসিনা বেশি করতো নাকি ইউনূস করতো, আপনি দেখবেন ডক্টর ইউনূস বেশি করেছে। তো সেজন্য আমরা মনে করি কি, আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা কাউকে যখন মানে মাথায় তুলে নাচি, আমরা মাথায় তুলে নাচতেও আমরা যেমন দ্বিধা করি না, আবার তাকে আমরা 2 দিন পরে ছুঁড়ে ফেলতেও দ্বিধা করি না। তো এখন ডক্টর ইউনূসকে নিয়ে আমাদেরকে এটাই বুঝতে হবে যে তাকে আমরা যারা 5 বছর দরকার বা তাকে নিয়ে এত মাথায় তুলে নাচতেছি, তারা আর কয়েকটা সময় অপেক্ষা করি, 6 মাস 7 মাস অপেক্ষা করি, যখন দেখবো যে দেশের অবস্থা কোন দিকে যায়, যখন দেখবো যে মানে অর্থনীতির অবস্থা কত মানে নাজুক অবস্থায় পরিণত হয়, তখন কিন্তু আমরা নিজেরাই বলবো যে ভাই ছেড়ে দে মাকেন দে মাছি, আমরা বাঁচি ভাই, আমাদের বাঁচাও তুমি। এই ডক্টর ইউনূসের তখন খেদাও আন্দোলন শুরু হবে। কিন্তু আমার কথা হচ্ছে একটা নোবেল লরিয়েট, তাকে খেদাওয়ের জন্য আন্দোলন করাটা এটা কিন্তু কোনো ভালো দৃষ্টান্ত বহন করবে না, ডক্টর ইউনূসের জন্য এটা ভালো কিছু বহন করবে না। তো আমি ডক্টর ইউনূসকে পরামর্শ দিব যে আপনি মান থাকতে আপনি বিদায়ী হন। আপনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন হোক, আপনাকে মানে রাজপথে আন্দোলন করে সরাতে হোক, এই দৃশ্য আমি দেখতে চাই না। কারণ আপনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। আপনি ভালোবাসাটা নিয়েই বিদায় হন। আর যারা ওই ফরহাদ মজার বা ফরহাদ মজারের স্ত্রী, যাকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, এই ধরনের গ্রুপগুলো বা এই ধরনের গ্রুপের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা যে আপনাকে ক্ষমতায় রেখে ধান্দা করতে চাচ্ছে, এই ধান্দাবাজগুলি থেকে আপনি দূরে থাকেন। কারণ এই ধান্দাবাজগুলি আলটিমেটলি কিন্তু আপনাকে সামনে রেখে নিজেদের ধান্দা বাগিয়ে নিচ্ছে। অর্থাৎ মান ইজ্জত যা যাওয়ার আপনার যাবে, এদের কিন্তু কিছুই হবে না তেমন। মানুষ কিন্তু আপনাকেই দেখবে যে ডক্টর ইউনূসের সরকারটা ব্যর্থ হয়েছে। তারা কিন্তু বলবে না যে ডক্টর ইউনূসকে সামনে রেখে মাঝখান দিয়ে কাঁঠাল ভাঙ্গা খাইছে হচ্ছে গে এই ফরহাদ মজার গং। তারা কিন্তু তা বলবে না। মান সম্মানটা কিন্তু যাবে ডক্টর ইউনূসেরই, মান সম্মান কিন্তু ফরহাদ মজারের যাবে না, ফরহাদ মজারের বউয়ের যাবে না। কিন্তু কাঁঠাল ভাঙ্গা কিন্তু খাবে ফরহাদ মজার, ছোটন এবং ওই গ্রুপটা, বা ওই অনলাইনে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে। হুম, তো সেজন্য হুম, আমি বলবো যে ডক্টর ইউনূসকে খুব সাবধান থাকতে হবে, যে জনগণের ভালোবাসাটা যেভাবে পেয়েছেন, ভালোবাসাটা ভাবে হারিয়েন না। এই একই অ্যাডভাইস আমি আমাদের শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্যকেও দিতে চাই যে দাদা, আপনি তো মানুষের ভালোবাসা কম পান নাই, অনেক ভালোবাসা পেয়েছেন জীবনে। কিন্তু এখন হুম, এই ভালোবাসাটাকে কেন্দ্র করে আপনি যদি মনে করেন যে আমি যা ইচ্ছা তাই বলবো, আমি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করব, কথায় কথায় খোঁটা দিব, মির্জা আব্বাসকে গালাগালি করব, তারপরে আমি বিএনপি কে বলবো টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ, এই সেই যত ধরনের বাজে কথা আছে বিএনপি কে বলবো, এইভাবে যদি আপনি করতে থাকেন, আপনি কিন্তু ভাববেন না যে মানে আপনার এই জনপ্রিয়তাটা এইভাবেই বজায় থাকবে। মানে কথা হচ্ছে যে জনপ্রিয়তা পেয়েছেন যেভাবে, জনপ্রিয়তা হারাতেও কিন্তু সময় লাগবে না। অতীতে আমরা এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি, কত মানুষ আসলো গেল জনপ্রিয়তায়, অনেক শীর্ষ জনপ্রিয়তা ছিল, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে কিন্তু তারা সেই জনপ্রিয়তার আসনটি কিন্তু ধরে রাখতে পারেনি। আপনি দেখেন না, অনলাইনে আপনি আমাদের সবার আগে কে এসেছিল? মুফাসসিল ইসলাম এসেছিল, তাই না? হুম, সেই মুফাসসিল right. ইসলাম কই আজকে? সেই মুফাসসিল ইসলামের কোনো বেল আছে? নাই। True, true, তো এটা true. হচ্ছে কথা, যে আপনি জনপ্রিয়তা পেয়েছেন, এটা আপনি জনপ্রিয়তাটাকে ধরে রাখুন, আপনি জনগণকে ভালো কথা বলুন এবং হুম, হুম। মিসগাইড করবেন না। এটাই ওনার প্রতি আমার আহ্বান।